ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। দুটো জিনিস আপনাদের জানা দরকার। একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর একটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। বিশেষ করে ভার্বের ক্ষেত্রে এই দুটো জিনিসের সাথে আপনার পরিচয় রাখতে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আরেকটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। এখন আসলে কোনটা কখন এবং কোনটাকে কি বল বা কিভাবে এই দুটো নাম হলো এটা একটু জানিয়ে দিচ্ছি। শুনুন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটা হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মূলত সিঙ্গুলার প্লুরালের সাথে জড়িত। অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে কিন্তু ভার্ব সিঙ্গুলার হবে। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের সাথে একটা মিল, এটা হচ্ছে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সেটা এখানে লেখা আছে। ওকে, যেমন খেয়াল করে দেখেন, রনি রনি ইজ, এখানে রনির পরে ইজ হচ্ছে, কিন্তু যদি বলা হতো বয়েজ, বিওওয়াইএস বয়েজ এরপরে ছাড়, কারণ রনি একটা, এই জন্য মূলত এটা সিঙ্গুলার ভার্ব হচ্ছে, কিন্তু বয়েজ এরা হচ্ছে কি একাধিক, অর্থাৎ মোর দ্যান ওয়ান, তাই কিন্তু অর্থাৎ প্লুরাল, তাই ভার্ব হচ্ছে প্লুরাল। অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে? প্লুরাল। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবারে শুন, আরেকটা কথা বলা আছে, সেটি হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। ওকে, এই রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে সেইগুলো যেগুলো হচ্ছে কিছু ওয়ার্ড দেওয়া থাকেন। রাইট ফর্মস অফ ভার্বটা বেসিক্যালি টেন্সের সাথে জড়িত। সহজ কথায় রাইট ফর্মস অফ ভার্বটি মূলত টেন্সের সাথে জড়িত। হ্যাঁ, যেমন কিছু কিছু ওয়ার্ড দেওয়া থাকে, অতীত নির্দেশক দেওয়া থাকলে টেন্সটি পাস্ট টেন্সে হয়, বর্তমান দেওয়া থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট হয়, কিছু ওয়ার্ড থাকে যেগুলো থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট। এই যে বিধানগুলো, এইগুলো হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। তাহলে বুঝতে পারলাম যে দুটো জিনিস, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার প্লুরাল, অর্থাৎ নাম্বারের সাথে জড়িত, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। আর রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে টেন্সের সাথে জড়িত, অর্থাৎ এটা প্রেজেন্ট টেন্স হবে না পাস্ট টেন্স হবে নাকি ফিউচার হবে। হ্যাঁ, এটার সাথে জড়িত হচ্ছে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে সরি রাইট ফর্মস অফ ভার্ব। যেমন খেয়াল করে দেখেন, ওয়াইএসটিইআর ইয়েস্টারডে। এখন কোন সেন্টেন্সের মধ্যে যদি আপনি ইয়েস্টারডে কথাটি খুঁজে পান, তারপরে আপনাকে বুঝতে হবে এটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। যেমন আই আই ড্যাশ টু গো, হ্যাঁ, গো দেয়ার, খেয়াল করেন দেয়ার ইয়েস্টারডে। হ্যাঁ, এখন আপনি এই সেন্টেন্সটাতে এখানে বলা হচ্ছে টু গো, এই টু গোটা কোন পার্টস অফ স্পিচে মানে কোন ফর্মে হবে। এখন এখানে আপনি কি দেখতেছেন, সেন্টেন্সটাতে ইয়েস্টারডে আছে, আর এই ইয়েস্টারডে থাকার কারণে এখানে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি টু ফর্ম হবে, অর্থাৎ পাস্ট ফর্ম। এজন্য আমি গত যে ভিডিওটি করেছিলাম সেটি ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলোকে কিন্তু মুখস্থ করতে হবে। এটার জন্য বিশেষ কোনো ফর্মুলা নেই। বাজারের যে কোনো একটি বই, বিশেষ করে ইন্ডিয়ান একটি বই আছে পিসি দাসের বই, ওখানে বেশ কিছু চ্যাপ্টার মানে কি একটা লিস্ট দেওয়া আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো মুখস্থ করে ফেলতে হবে। এগুলোর বিকল্প নেই, কেউ আপনাকে হেল্প করতে পারবে না, সো আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। তাই সেই জায়গাতে দেখেন, গো এর প্রেজেন্ট, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট হচ্ছে ওয়েন্ট, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে গান, জিওএনই, গাউন বলা হয় এটাকে, উচ্চারণ গাউন। তাহলে গো ওয়েন্ট গাউন, এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ইয়েস্টারডে থাকবে সবসময় পাস্ট ইনডেফিনিট, আর পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে V2, পাস্ট ইনডেফিনিট মানে হচ্ছে V2। তাই মূলত এই জায়গাতে গো যেটা আছে এটা হবে ওয়েন্ট, ওয়েন্ট। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ আমি আবারও বলছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে নাম্বারের সাথে জড়িত, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। আর রাইট ফর্মস অফ ভার্ব পুরোপুরি হচ্ছে টেন্সের সাথে জড়িত, অর্থাৎ প্রেজেন্ট টেন্স হবে না, পাস্ট টেন্স হবে না, ফিউচার টেন্স হবে, ঠিক এটি। আর না প্রেজেন্ট কন্টিনিউয়াস, না পাস্ট কন্টিনিউয়াস, না ফিউচার কন্টিনিউয়াস, এই বিষয় নিয়ে আলোচনা করে রাইট ফর্মস অফ ভার্ব। এই রাইট ফর্মস অফ ভার্ব নিয়ে এখন আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। আচ্ছা, রাইট ফর্মস অফ ভার্ব করতে গেলে আপনাকে টেন্স কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে এখন আপনাকে বুঝতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এইটা কি। পারফেক্ট টেন্স বাংলাতে আমরা এরভাবে বলি, মানে ওই যে ছোটবেলাতে একটা কমন কথা শিখে আসছিলাম, ইয়াসো, ইয়াসে, ইয়াসেন। যেমন আমি কাজটি করে আছি, সে কাজটি করেছে, তিনি কাজটি করেছেন, ঠিক এইভাবে যে কাজটি কেবল বা কিছুক্ষণ আগে কাজটি হয়েছে, ঠিক আছে, এই কাজটাই হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বাংলাতে বাংলা বাক্যে ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন এই কথাগুলো থাকে। যেমন আমি কাজটি করেছি, তিনি কাজটি করেছেন, সে কাজটি করেছে, বা আমি কাজটি করেছি, যাই হোক বারবার বলছি। তাহলে
এইটাই হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স। যেমন আমি আমি কাজটি কাজটি করেছি, হ্যাঁ আমি কাজটি করেছি। এই যে দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এখন এটাকে ইংলিশে কিভাবে লিখবেন সেটার জন্য কিন্তু একটা স্ট্রাকচার থাকতে হবে, ডেফিনেটলি একটা স্ট্রাকচার। আর সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি কিন্তু আমি আপনাদেরকে এখন দিচ্ছি। স্ট্রাকচারটা একটু দেখুন। যে কোনো সেন্টেন্সে কিন্তু একটি সাবজেক্ট শুরু হয় একটা সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব দিয়ে, তারপরে অবজেক্ট দিয়ে। এটা নিয়ম। এটাকে বলা হয় এসভিও ফর্ম। এসভিও এসভিও মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এসভিও মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব আরেকটা কি বলেন অবজেক্ট। তাই এর স্ট্রাকচারটি প্রথমে হবে সাবজেক্ট, এরপরে আপনাকে বসাতে হবে হ্যাভ ভার্ব মানে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ ভার্বের মধ্যে প্রেজেন্ট ফর্মে হ্যাভ হ্যাজ, এটা সবাই জানেন কারণ আমি ভিডিওতে আলোচনা করেছি। যদি দেখে না থাকেন প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, হ্যাভ সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, এরপরে কি বলেন V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। V3 মানে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস আদার ওয়ার্ডস। OW বা হ্যাঁ OW মানে হচ্ছে আদার ওয়ার্ডস অথবা এক্সটেনশন বলা হয়। ওকে, তাহলে খেয়াল করেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হবে হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হচ্ছে হ্যাভ হ্যাজ V3। এখানে স্ট্রাকচারটা লিখে নেই, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ, এরপরে কি বলেন হ্যাজ, তারপরে কি V3 প্লাস আদার ওয়ার্ডস। ওকে, OW আদার ওয়ার্ডস। এটা হচ্ছে স্ট্রাকচার। আমি এখন টেন্সটি নিয়ে আলোচনা করেছি, এবার আপনাকে বুঝতে হবে যে এটা কখন একটা সেন্টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, এটা বেশ কিছু ফর্মুলা আছে, বিফোর আপনারও একটা ব্যাপার আছে, এটাও আমি পড়াবো। কিন্তু বহুল কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলো একটা সেন্টেন্সের মধ্যে যদি আপনি দেখেন তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সেই ওয়ার্ডগুলো কি কি বা সেই ফ্রেজগুলো কি কি এটা আমরা একটা দেখে নেব। যে ফ্রেজগুলো সেন্টেন্সের মধ্যে থাকলে আপনি বুঝবেন এটি কনফার্ম পাস্ট পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। সো চলুন সেই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ওয়ার্ডগুলো আমরা এখনই দিচ্ছি। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু আপনাদের সেই বহুল কাঙ্ক্ষিত ওয়ার্ড যেগুলো একটা সেন্টেন্সের মধ্যে থাকলে আপনি নিশ্চিত ধরে নেবেন এটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আশা করি সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। সেটি হলো যে আসলে এটা কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আর সেটি হলো ঠিক এটা দেখুন, যদি কোন সেন্টেন্সের মধ্যে আপনি দেখেন জাস্ট আছে, কে আছে বলেন জাস্ট, অথবা জাস্ট নাও, কে আছে বলেন জাস্ট নাও, অথবা এভার, অথবা অলরেডি, অথবা রিসেন্টলি, অথবা লেটলি। আমি অর্থগুলো সামনে লিখে দিয়েছি, আপনি স্ক্রিনশট নিয়ে নেন আর এরপরে খাতায় উঠিয়ে নেবেন। হ্যাঁ, জাস্ট, জাস্ট নাও, এভার, অলরেডি, রিসেন্টলি, লেটলি, এইগুলো যদি থাকে তাহলে ওই সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আশা করি এটা অবশ্যই বুঝতে পেরেছেন। এবার আসুন কিছু এক্সাম্পল দেই যাতে এটা আপনার জন্য সুবিধা হয়। ওকে, এবার তাহলে এক্সাম্পলটি দেখুন। যে এক্সাম্পলটি আমরা দিয়েছি সেটি হচ্ছে ঠিক এরকম, এটা পিএসসির একটি পরীক্ষাতে এসেছিল। সেটি হচ্ছে আই জাস্ট ড্যাশ টু অ্যারাইভ হিয়ার, আই জাস্ট ড্যাশ টু অ্যারাইভ হিয়ার। এখন এই যে খেয়াল করুন এই সেন্টেন্সটির মধ্যে জাস্ট আছে, কি আছে বলুন তো জাস্ট। তাহলে যদি জাস্ট থাকে তাহলে সেটা কোন টেন্স হয় বলেন, সেটা প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে এটা হ্যাভ হ্যাজ, আর হ্যাভ হ্যাজ এর পরে কি ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। ওকে, এখন খেয়াল করে দেখেন হ্যাভ হ্যাজ, এই হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে কি বলেন সিঙ্গুলার। আমি একটা কথা বলেছিলাম আই নিজে সিঙ্গুলার, আই নিজে কি বলেন সিঙ্গুলার, আই নিজে হচ্ছে সিঙ্গুলার কিন্তু ভার্ব নেবে কি প্লুরাল। আমি সবসময় আই এর বেলাতে বলেছিলাম এসপি এর ফর্মুলা, খেয়াল আছে তো এসএসপিপিএসটি, অর্থাৎ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব হবে কি প্লুরাল। এটা শুধুমাত্র আই এর বেলাতে, আই নিজে সিঙ্গুলার ভার্ব নাই কি বলেন প্লুরাল। ওকে, এখানে খেয়াল করেন আই হচ্ছে সিঙ্গুলার কিন্তু ভার্ব নেবে কি বলেন প্লুরাল। তাহলে যেহেতু এখানে জাস্ট আছে সেহেতু কি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাই সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ নিয়ে আসতে হবে। তাই আই এর পরে কি হবে বলেন হ্যাভ হবে, এই আই এর পরে কি হবে হ্যাভ হবে। হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে বলেন, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে অ্যারাইভড। তাহলে এ ডাবল আর আই ভি ই ডি অ্যারাইভড। ঠিক আছে, হ্যাভ অ্যারাইভড। ওকে, এখানে একটা কথা খেয়াল রাখবেন, এই জাস্ট কথাটি যে কোনো সময় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে বসে। জাস্ট এই কথাটি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে ব্যবহৃত হবে। ওকে, তাহলে এইখানে কি আছে আই জাস্ট টু অ্যারাইভ হিয়ার, তাহলে জাস্ট আছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট মানে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, কোথায় আছে সেটা দেখি। আচ্ছা, এই নাম্বারটা হবে না কারণ হচ্ছে হ্যাভিং, হ্যাভিং আসলে কিন্তু হ্যাভ ভার্ব না, এজন্য এটা বাদ। হ্যাভ ভার্বের মধ্যে আছেই শুধু তিনটি, হ্যাভ, হ্যাজ আর হ্যাড। হ্যাভিং কোনোদিন হ্যাভ ভার্বের মধ্যে নয়। ওকে, আচ্ছা
এবার আসেন হ্যাজ হবে কিনা দেখি। হ্যাজ অ্যারাইভড, এটাও প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে, কিন্তু আই এর পরে কি কখনো হ্যাজ বসে? আই এর পরে কিন্তু হ্যাজ বসে না, আই এর পরে সর্বদা কি বসে? হ্যাভ বসে। এখানে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ বসানো আছে, এই জন্য এটা কি বলেন? ভুল। ওকে, দেখি ডি হবে কিনা। আচ্ছা, এখানে জাস্ট আছে, জাস্ট কি প্রেজেন্ট পারফেক্ট না, পাস্ট পারফেক্ট তো হবে না, পাস্ট পারফেক্ট হওয়ার সুযোগ নেই। তাহলে আই এর পরে দেখেন এখানে হ্যাড আছে, কিন্তু কি আছে বলেন? হ্যাড। তাহলে হ্যাড পাস্ট পারফেক্ট হয়ে যায়, তো এটা পাস্ট পারফেক্ট তো হবে না, এটা কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। সো এর জন্য এটাও হচ্ছে না। তাহলে সি, আই এর পরে হ্যাভ, তারপরে অ্যারাইভড। হ্যাঁ, অর্থাৎ হ্যাভ আছে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, অতএব আনসার হবে কি? সি। আশা করি সবাই এটি বুঝতে পেরেছেন। সো যারা নতুন আছেন তারা ডেফিনেটলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবভিয়াসলি শেয়ার করে দিবেন। সো ওকে, তাহলে এইবার এই যে উদাহরণটি আছে এটি আপনাদের জন্য হোমওয়ার্ক, মানে হোমওয়ার্ক বলতে এই কথাটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন এবং নিজে এটার সঠিক আনসার এ বি সি ডি কোনটি হবে এটি কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।